শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর দশম অধ্যায়ের জ্যামিতির অংশের বৃত্ত নিয়ে আলোচনা করব। আমরা তাহলে একটা বৃত্তের বিভিন্ন অংশ থাকে, আমরা সেগুলি চিত্রের মাধ্যমে আমরা বুঝে নিব। তার আগে আমাদের জানতে হবে বৃত্ত কি। বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা। তবে আবদ্ধ বক্ররেখা হলেই বৃত্ত হয়ে যাবে না। আমরা যদি এরকম ভাবে একটা আবদ্ধ বক্ররেখা আঁকি, এটাকে আমরা বৃত্ত বলতে পারবো না। তো বৃত্ত হওয়ার জন্য আবদ্ধ বক্ররেখাটি কিছু শর্ত মেনে চলতে হবে। এটাকে আমরা বৃত্ত হিসেবে নিতে পারবো না, এটা বৃত্ত নয়। এই আবদ্ধ বক্ররেখাটি কিছু শর্ত মেনে চলতে হবে। যখন কিছু শর্ত মেনে চলবে তখন সেটাকে আমরা বৃত্ত হিসেবে নিতে পারবো, বৃত্ত বলতে পারবো। কি সে শর্ত? একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওই আবদ্ধ বক্ররেখার সকল বিন্দুর দূরত্ব সমান থাকতে হবে। যেমন আমরা যদি এই আবদ্ধ বক্ররেখার উপর কয়েকটা বিন্দু নেই, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এরকম ভাবে ডি একটা বিন্দু, ই একটা বিন্দু নেই, এবং একটা নির্দিষ্ট বিন্দু যদি আমরা চিহ্নিত করি এখানে ও, তাহলে এই ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, এই ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এই ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, ও বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, ও বিন্দু থেকে ই বিন্দুর দূরত্ব যদি সমান থাকে, তো আমরা যদি বলতে পারি ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি সমান ও ই, যদি বলতে পারি, বা এই আবদ্ধ রেখার উপর যদি আরো বিন্দু নেই এবং প্রত্যেকটা বিন্দুর দূরত্ব যদি ওই নির্দিষ্ট বিন্দু ও থেকে সমান থাকে, তখন আমরা এই আবদ্ধ বক্ররেখাটিকে বৃত্ত বলতে পারবো। এবার দেখা যাক বৃত্তের মধ্যে কি কি থাকে। যেমন এখানে যে ওই নির্দিষ্ট বিন্দুটি চিহ্নিত করলাম, সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এই নির্দিষ্ট বিন্দুটি হলো বৃত্তের কেন্দ্র। তাহলে এটাকে আমরা বলতে পারবো কেন্দ্র। তারপর এই নির্দিষ্ট বিন্দু থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব, যেখানে এখানে আমরা ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই পাঁচটা রেখাংশ এঁকে রাখলাম, এই প্রত্যেকটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে ও এ হলো ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ, ও সি ব্যাসার্ধ, ও ডি ব্যাসার্ধ, ও ই ব্যাসার্ধ। এই ও এ হলো বৃত্তের ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধের সংজ্ঞা দিব কিভাবে? বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপরে যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপরে যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলব। তারপরে আসা যাক বৃত্তের ব্যাস। না, ব্যাসের আগে আমরা বৃত্তের যে নিয়ে আলোচনা করি। আর বৃত্তের উপর
আমি আরেকটা বৃত্ত আঁকি। বৃত্তটার কেন্দ্র আমরা চিহ্নিত করি। এখন এই বৃত্তের উপর যদি আমরা দুইটা বিন্দু চিহ্নিত করি, যেমন একটা বিন্দু চিহ্নিত করলাম এখানে এ দিয়ে, আর একটা বিন্দু চিহ্নিত করলাম বি দিয়ে, এবং এই দুইটা বিন্দু যদি যুক্ত করি, এই দুইটা বিন্দু যুক্ত করলে একটা রেখাংশ পাওয়া যাবে। এই এ এবং বি এর সংযোজক রেখাংশের নাম হলো সংযোজক রেখাংশের নাম জে। এটাকে বলা হয় জে। তাহলে জে এর সংজ্ঞা দিব কিভাবে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জে বলে। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জে বলে। তাহলে এই জে যদি বৃত্তের কেন্দ্রের ভিতর দিয়ে যায়, যদি এমন হয় যে যেটা বৃত্তের কেন্দ্রের ভিতর দিয়ে আঁকা হলো, তখন এই জের নাম হবে ব্যাস। তো এই জের নাম হয়ে যাবে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস নিজেও একটি জে। বৃত্তের ব্যাস হলো সবচেয়ে বড় জে, এটার নাম হলো ব্যাস। এখানে যদি নাম দিই সিডি, তাহলে সিডি হলো ব্যাস, বৃত্তের কেন্দ্র হলো ও। তাহলে এখানে আমরা বৃত্তের কেন্দ্র কি সেটা জানলাম, বৃত্তের ব্যাসার্ধ কি সেটা জানলাম, বৃত্তের জে কি সেটা জানলাম, তারপর জানলাম বৃত্তের ব্যাস। এখন যে কোনো যে একটা বৃত্তকে দুইটা অংশে বিভক্ত করে, যে কোনো যে বৃত্তকে দুইটা অংশে বিভক্ত করে, আমরা এই চিত্রবাদ দিয়ে যদি আরেকটা চিত্র নেই, যদি এইভাবে একটা যে আঁকি, এই যে বৃত্তটাকে দুইটা অংশে বিভক্ত করে, এখানে এই দুইটা অংশের একটা অংশ একটু ছোট আর একটা অংশ একটু বড়, অর্থাৎ ছোট অংশটা হলো এসিবি আর বড় অংশটা হলো এডি। এই এসিবি এবং এডিবি এই দুইটি হলো বৃত্তের চাপ। বৃত্তের চাপ এর মধ্যে ছোট যে অংশটা থাকবে অর্ধেকের কম, এই অর্ধেকের কম যে অংশটা, সেই অংশটাকে বলা হয়, যেমন এসিবি, এসিবি চাপটার নাম হলো উপচাপ। এই এসিবি চাপের নাম হলো উপচাপ। আর এডিবি চাপ সেটা হলো বৃত্তের অর্ধেকের বেশি, এই এডিবি চাপের নাম হলো অধিচাপ। এই এডিবি চাপের নাম অধিচাপ। অধিচাপ। তাহলে উপচাপ হলো বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যের বা পরিধির অর্ধেকের কম, আর অধিচাপ হলো অর্ধেকের বেশি। এখন বৃত্ত থেকে
বা জ্যামিতির অংশ থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকতে পারে। মানে আমরা যদি ব্যাসার্ধ শব্দটাকে একটু বিশ্লেষণ করি, এই ব্যাসার্ধ শব্দটা ভাঙলে পাওয়া যাবে ব্যাস অর্ধ, ব্যাস যোগ অর্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। কোন বৃত্তের ব্যাস যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে ব্যাস অর্ধ, অর্থাৎ ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। তাহলে এটাও একটা প্রশ্ন, কোন বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত। আবার উল্টা ভাবে বলতে পারি, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 3 সেন্টিমিটার, তাহলে তার ব্যাস কত। ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে 3 সেন্টিমিটার হলে ব্যাস কত। তাহলে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে তার ব্যাস হবে তার দ্বিগুণ, অর্থাৎ ব্যাস হবে তখন 6 সেন্টিমিটার। আবার ব্যাস 6 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত, তখন তার অর্ধেক। প্রশ্নটা এইভাবেও করা যেতে পারে, বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি হলে 4 সেমি সেন্টিমিটার হলে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে বৃহত্তম জের দৈর্ঘ্য কত। বৃহত্তম জের দৈর্ঘ্য কত। তো বৃহত্তম জে আমি একটু আগেও বলছি, বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জে। তো বৃহত্তম যে দৈর্ঘ্য হবে তার ব্যাসের সমান, অর্থাৎ 8 সেন্টিমিটার। প্রশ্ন এভাবে করা যাইতে পারে, কেন্দ্রগামী জে কে কি বলে। বৃত্তের কেন্দ্রগামী জে কে কি বলে। কেন্দ্রগামী জে এর নাম। তাহলে এই বৃত্তের কেন্দ্রগামী জে এর নাম হলো, এটার আনসার হবে কি ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী জে কে ব্যাস বলে। আরেকটু অ্যাডভান্সে যদি যাই, যদি বলি একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে 360 ডিগ্রি হলো 4 সমকোণ। এভাবে এই বৃত্তের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন করা যেতে পারে। যদি বলা হয় যে বৃত্তের দৈর্ঘ্য, যাকে আমরা পরিধিও বলি, বৃত্তের পরিধি 20 সেন্টিমিটার হলে 8 সেন্টিমিটার হলে 8 সেন্টিমিটার চাপের নাম কি। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপের নাম কি। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ মানে তার অর্ধেকের কম, তার মানে এটার উত্তর হবে কি উপচাপ। একইভাবে যদি বলা হয় 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপের নাম কি, সেক্ষেত্রে উত্তর হবে অধিচাপ। এইভাবে এই জ্যামিতির বিভিন্ন টপিকস এর উপর, যেমন ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে, চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে, ত্রিভুজের কয়টি বাহু থাকে, ত্রিভুজের কয়টি কোণ থাকে, চতুর্ভুজের কয়টি কোণ থাকে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, একটা চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে, আয়তের প্রত্যেকটি কোণের পরিমাণ কত,
বর্গের প্রত্যেকটি কোণের পরিমাণ কত, রম্বসের 4টি কোণের সমষ্টি কত, রম্বসের বা বর্গের বা আয়তের কোণদ্বয় কেমন, সমান অসমান, সামান্তরিকের বিপরীত কোণগুলির মধ্যে সম্পর্ক কেমন, সমান অসমান, সামান্তরিকের কোণদ্বয় পরস্পরকে কেমন ভাবে দ্বিখণ্ডিত করে, এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যেতে পারে। তোমরা আগামী পরীক্ষার প্রস্তুতি নাও, পরীক্ষার জন্য ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও, ভালোভাবে স্টাডি করো, আশা করি পরীক্ষা ভালো করতে পারবে। সবাইকে ধন্যবাদ।